ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরুতে আমি তাদের সকল প্রশ্নের উত্তর এক কথায় দিয়ে দিচ্ছি। আমরা পশ্চিমা বিশ্ব ইসলামোফোবিয়ার জন্য এককভাবে দায়ী এই কথাটাকে অস্বীকার করছি। তাদের পেছনে তাদেরও ইসলামোফোবিয়ার পিছনে দায় আছে, এটাকে অস্বীকার করছি না। আমরা এককভাবে কথাটা অস্বীকার করছি। আশা করছি উত্তর পেয়েছেন। মাননীয় স্পিকার, যখন কোনো মুসলিম সমাজ থেকে পশ্চিমা নীতিকে ঢালাওভাবে আক্রমণ করা হয় তখন তাদের মাঝে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। আর এই সভ্যতাগত দ্বন্দ্বে যখন উস্কানি দেওয়া হয় তখন ক্ষতিগ্রস্ত হয় মুসলমানরা। দুঃখজনকভাবে আজকে সরকারি দল এই উস্কানিমূলক প্রক্রিয়াকেই বৈধতা দেওয়ার চেষ্টা করছে, যা মূলত ইসলামোফোবিয়াকে শক্তিশালী করে। তাই আজকে আমরা বলতে পারি যে ইসলামোফোবিয়া ছড়ানোর ক্ষেত্রে আজকে সরকারি দলেরও দায় রয়েছে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী যে তাসের ঘরটা তৈরি করেছিল আমার দলনেতা এসে তা ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে আমি সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে প্রমাণ করব যে ইসলামোফোবিয়ার জন্য কেবলমাত্র পশ্চিমা নীতি নয়, বরং এর পিছনে রয়েছে স্বদেশীয় সার্বভৌমত্ব, আভ্যন্তরীণ রাজনৈতিক আধিপত্য এবং বাজার কেন্দ্রিক মিডিয়াও এর পেছনে দায়ী। শুরুতে মাননীয় স্পিকার কিছু দেশের কথা তুলে ধরছি সেখানে ইসলামোফোবিয়া থাকা সত্ত্বেও কোনোভাবেই পশ্চিমার নীতির ফল নেই। যদি প্রথমে আসি তাহলে স্বদেশীয় সার্বভৌমত্ব, তাহলে সেখানে আসি ইয়াং মিও দ্য চায়না কোয়ার্টারলি 2024 এই জার্নাল প্রমাণ করে যে পশ্চিমা কোনো এই ইসলামোফোবিয়া ওই চীনে কোনোভাবেই পশ্চিমা নীতির উপর নির্ভরশীল নয়, বরং এর প্রধান কারণ হচ্ছে তাদের নিজস্ব শোভিনিজম বা হানচিনা শ্রেষ্ঠত্ববাদ। অর্থাৎ আধুনিক উদাহরণ হিসেবে 2015 সালে প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় এসে এর নতুন রূপ দান করে ধর্মের সিনিকাইজেশন নামে, যা ইসলামোফোবিয়াকে আরো ছড়িয়ে দেয়। মাননীয় স্পিকার, এরপরে যদি ইসলাম ইন দ্য হিস্টরি অফ রাশিয়া কনফ্রন্টেশন ভার্সেস কোঅপারেশন জার্নালের তথ্য মতে দেখি তাহলে সেখানে আসে যে রাশিয়াতে ইসলামোফোবিয়া কখনোই নতুন বিষয় নয়, এবং সেটা শত শতাব্দী আগে 1552 সালে ইভান দ্য টেরিবল কর্তৃক কাজান বিজয়ের পর থেকে ইসলামোফোবিয়ার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের বিরুদ্ধে দমন পীড়ন শুরু হয়। যার আধুনিক উদাহরণ হিসেবে রাশিয়ার ইসলামোফোবিয়ার সবচেয়ে তীব্র প্রকাশ ঘটে 1990 সালে চেচনিয়া এবং বসনিয়া যুদ্ধের পর। মাননীয় স্পিকার, এরপরে যদি জাতীয়তাবোধ ও আঞ্চলিক রাজনৈতিক কারণের দিকে আসি তাহলে আসে মিয়ানমারের ইসলামোফোবিয়ার কথা, যা কোনোভাবেই পশ্চিমা নীতির ফল নয়, বরং এটি একটি উগ্র জাতীয়তাবাদী আন্দোলন এবং রাষ্ট্রীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত। উগ্র জাতীয়তাবাদ বললেন মিয়ানমারের ইসলামোফোবিয়া, সেই উগ্র জাতীয়তাবাদের যে পলিসি সেটা কোন নীতি থেকে এসেছে? হ্যাঁ, শুনতে থাকুন। মায়ানমারের হিউম্যান রাইটস কাউন্সিল রিপোর্ট অন মায়ানমারের তথ্য অনুযায়ী বার্মা ফর বার্মান্স মতদর্শের অধীনে ওশিন উইরাতুর উগ্র ভিক্ষুরা 969 আন্দোলন এবং মা বাথা গ্রুপগুলো তারা প্রচার করছে যে সেখানে মুসলিম বহিরাগত তাদেরকে সেখান থেকে বের করে দিতে হবে, যা সর্বশেষে 2017 সালের বীভৎস গণহত্যার জন্ম দেয়। মাননীয় স্পিকার, এরপরে যদি আমরা B.R. মায়ার্সের বিশ্লেষণ 2010 এটা দেখি তাহলে এখানে আসে যে উত্তর কোরিয়ায় কিম ধর্মই একমাত্র গ্রহণযোগ্য, অন্য কোনো ব্যক্তি যদি মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সমাজে অথবা নিজেকে কোনো ধর্মীয় অনুষ্ঠানে নিয়োগ দিতে চায় তাহলে তার মৃত্যুদণ্ডও হতে পারে, যা প্রমাণ করে যে উত্তর কোরিয়ায় ধর্মদমন একটি চরম রাষ্ট্রীয় ইসলামোফোবিয়ার চেয়েও ভয়াবহ। ভিয়েতনামে 2024 সালে প্রকাশিত ডিক্রি 95 একই কথা প্রমাণ করে। মাননীয় স্পিকার, যদি হিন্দুত্ববাদের বিষয়টা আসে তাহলে আসে V.D. সাভারকের হিন্দুকে 1920 সালে প্রকাশিত একটি বই। এই বইয়ের তথ্য অনুযায়ী আমরা দেখি যে ভারত কেবল ওই সমস্ত ব্যক্তিদের জন্মস্থান হতে পারে যাদের ধর্মীয় গুড়া রয়েছে ভারতের মাটিতে, অর্থাৎ তারা এর মাধ্যমে মুসলিমদেরকে স্থায়ী বহিরাগত হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ইসলামোফোবিয়া ছড়ায়, যা সাভারকের তত্ত্ব পরবর্তী দশকগুলোতে রাষ্ট্রীয় এবং সামাজিক ইসলামোফোবিয়ার নীতি গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার, এরপরে যদি আমরা দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিকভাবে ইসলামোফোবিয়ার বিষয়টা দেখি তাহলে সেখানে নেলসন ম্যান্ডেলার সময় ধর্মীয় সহনশীলতা সমানভাবে সেখানে ছিল, কিন্তু বর্তমানে ইন্টাররিলিজিয়াস সলিডারিটি অফ সাউথ আফ্রিকান মুসলিমের তথ্য অনুসারে সাম্প্রতিক ভারতের কিছু হিন্দুত্ববাদী সংগঠনের কারণে তাদের এখানে ইসলামোফোবিয়া ছড়িয়ে পড়ছে। মাননীয় স্পিকার, এরপরে যদি আমরা বাজার কেন্দ্রিক মিডিয়া এবং বাণিজ্য তথ্য কাঠামোর দিকে দেখি তাহলে সেটাও আসে যে মিডিয়া কোনোভাবেই সরকারি প্রতিষ্ঠান নয়, বরং এটি তাদের মূলত প্রাইভেট কর্পোরেশন, যা তাদের টিআরপি বৃদ্ধির জন্য মানুষের কাছে ভয় বিক্রি করে। অর্থাৎ যখন মিডিয়া কোনো সাধারণ অপরাধীকেও তাদের ধর্মীয় পরিচয়ের কারণে বড় করিয়ে দেখায় তখন তার উদ্দেশ্য এটা নয় রাষ্ট্রীয় নীতি, বরং সেটা তাদের টিআরপি বৃদ্ধির জন্য একটি বাণিজ্যিক মডেল, যার উদাহরণ হিসেবে ফক্স নিউজ সহ পৃথিবীর অসংখ্য জনপ্রিয় চ্যানেল রয়েছে। মাননীয় স্পিকার, সর্বশেষে আমি কিছু পরিসংখ্যান তুলে ধরছি যেখানে ইসলামোফোবিয়া সমহারে বিদ্যমান, তারপরেও তাদের মাঝে কোনো ধরনের ইসলামোফোবিয়া নেই। প্রথমে কাশগড় কতইনা ও সৃজল বইটিতে বলা হয়েছে যে চীনের উইঘুর কাশগড়ে 1.5 কোটি মুসলমানকে তাদের দ্বিগুণ তিনগুণ প্রায় 5-7 কোটি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটাও কি পশ্চিমা নীতির ফলাফল? কখনোই না। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর ইসলামোফোবিয়া রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলিত হতে শুরু করে, অর্থাৎ এনডিটিভি ডেটা সেন্টার অ্যানালাইসিসের পরিসংখ্যান অনুযায়ী 2014 সালের পরে দেশটির শীর্ষ পর্যায়ে রাজনীতিবিদদের দ্বারা ব্যবহৃত ঘৃণামূলক বক্তব্যের হার 500% বৃদ্ধি পেয়েছে, যা কোনো রাষ্ট্রীয় নীতি নয়, বরং এটা তাদের নির্বাচনী সুবিধার জন্য রাজনৈতিক একটি অপকৌশল। এরপরে 2025 সালের 14 ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনি বিচে একটি ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে একজন মুসলিম ব্যক্তি
মাহমুদ আল বাসার তিনি সেখানে আক্রমণ করে, সেটাও দ্বারা সেখানে ইসলামোফোবিয়া সৃষ্টি হয়। সেটাও কোনো পশ্চিমা নীতির ফল নয়। মাননীয় স্পিকার, ভারতের হিন্দুত্ববাদের উপর যেই হিন্দুত্ববাদী যেই সংগঠনগুলো মুসলিমদেরকে আক্রমণ করছে সেটাও কোনো পশ্চিমা নীতির ফল নয়। এই জন্য আমরা এরপরে ইসলামী শিক্ষা যাদের মাঝে কম রয়েছে তাদের মাঝে ইসলামোফোবিয়া বেশি ছড়ায়, তাদের 20 সেকেন্ড চেয়ে নিচ্ছি। তো পরিশেষে আমরা সাংসদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করি শুরুতে উত্তর দিবেন। পশ্চিমা দেশগুলোতে পশ্চিমা নীতি এক হওয়ার পরেও কেন তাদের মাঝে ইসলামোফোবিয়ার মাত্রা এক নয়? পরিশেষে আমি বলবো যে ইসলামোফোবিয়ার জন্য পশ্চিমা নীতি এককভাবে দায়ী, প্রস্তাবটি গৃহীত না হোক। এই সংসদ মনে করে ইসলামোফোবিয়ার জন্য পশ্চিমা নীতি এককভাবে দায়ী। এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি, অর্থাৎ বিরোধী দল 2-1 ব্যালটে জয়ী হয়েছেন। আমরা অভিনন্দন জ্ঞাপন করছি সরকারি দল এবং বিরোধী দলকে তাদের চমৎকার বক্তব্য বিতর্কে উপস্থাপন করার জন্য।